রসুন কোনটা পেঁয়াজ কোনটা এটা চিনতাম না। বলতেছি আজকে মুরগি রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে। তো খাইতে বসে জাস্ট মুখে দিয়ে বমি করে দিচ্ছে। কখনো কি এরকম মনে হয়েছে যে আপনি আপনার স্বামীর জন্য খুব শখ করে একটা খাবার তৈরি করলেন, কিন্তু দেখা গেল তিনি ঠিকই খেলেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন খেলেন তখন মনে হলো যে এটা একদম খাবারের অযোগ্য, কিন্তু আপনার স্বামী আপনাকে এই নিয়ে কখনোই কিছু বলেননি, তখন আপনার ব্যাপারটা কীরকম লেগেছিল? কীভাবে আমি রসুন কোনটা পেঁয়াজ কোনটা এটা চিনতাম না। দেখতে একই রকম লাগে, বাটা দুইটা একই রকম লাগে। তো আমি মনে করছি যে এটা মানে পেঁয়াজ বাটাকে রসুন বাটা মনে করে আমি রান্না করেছি। রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে রসুনের কালার আসলেই রান্না অনেক সুন্দর হয়। এখন আমি বুঝি রান্নাকে যখন করি স্বাভাবিক রসুনের কালার অনেক সুন্দর হয়। তো রান্না করেছি, ও বাহির থেকে এসে আসছে, আমি তো খুবই মানে বলতেছি আজকে মুরগি রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে। তো খাইতে বসে জাস্ট মুখে দিয়ে বমি করে দিচ্ছে, কারণ এতই রসুন ছিল যে খেতে পারছে না। তখন আমার কাছে খুবই খারাপ লাগছে জিনিসটা, যে আমি রান্না করলাম অথচ খেতে পারলো না। এই একবার দুইবারই হয়েছে। তারপর আমার মেইন ছিল আমার রান্না করতে হবে, রান্না ভালো করতে হবে, এটা আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল। আপনার কিভাবে মনে হলো, বা আপনি একটা সময় রান্না করতে পারতেন না, এরপর আপনি কেন মনে হলো যে আপনি খাবারের লাইনে আসবেন বা কোর্স করার মাধ্যমে খাবার রান্না শিখবেন এবং আজকে দেশব্যাপী একটা আলোচনায় আসবেন বা পপুলারিটি অর্জন করবেন? সেক্ষেত্রে কিভাবে মনে হলো যে আপনার এভাবে এটা করা উচিত? মানে ভাত রান্না করতে বললো, ভাত যে কিভাবে রান্না করব সেটাই বুঝতেছিলাম না। তখন আমার ছোট ভাইটা আমার সাথে ছিল, ও বললো কি দাঁড়া আমি চেপে দেখি যে ঠিক আছে কিনা। তারপর ও বুঝলো যে ভাতটা হয়েছে। এইভাবে মানে খুবই মানে সমস্যা হতো, ভাত রান্না করতে পারতাম না, মাছ রান্না করতে পারতাম না। ও শুধু আম্মাকে ফোন দিয়ে বলতো যে আপনার মেয়ে পারে না কিছু, কিন্তু কখনো না খুব ওইভাবে মানে আসে না রাগারাগি করা, ফেলে দেওয়া, ওই জিনিসটা কখনো হয়নি। কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমার ভালোই মানে কথা শুনতে হয়েছে। যেমন ছোট ছোট বাচ্চারাও যখন যেতাম তখন বলতো যে একে কী দেবে, তো কিছুই পারে না, মানে এরকম একটা মানে তাচ্ছিল্যর ব্যাপার ছিল। যে কোনো রান্নাঘরে গেলে আচ্ছা তুমি দেখো, তোমার তো রান্না করতে হবে না, তুমি তো পারো না এগুলি, মানে এরকম মাথার মধ্যে সারাক্ষণে না পারা জিনিসটা আমার খুব কষ্ট দিত। তারপরে তখন আমি একবার ঈদে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো অনেক রুটি বানাচ্ছে, অনেক রান্না বান্না, মানে ওদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি। তো আমি গেছি, পরে আমার যা বলতেছে তুমি এখানে আসছো কেন, তুমি ওদিকে যাও, তুমি তো এই কাজের জন্য উপযুক্ত নাও, মানে এভাবে একটা ইনসাল্ট করে কথা বলছে। তখন আমার খুবই খারাপ লাগছে। ওই সময় আমি চিন্তা করলাম যে রান্নাটা এমন কোনো কঠিন বিষয় না, মানে হয়তো পড়ালেখার মতো রান্নাটাও মানে আমার কাজে শিখলে পারবো। তারপর আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমি রান্নার একটা কোর্স করলাম, চাইনিজ, মোগলাই আর বেকিংয়ের উপরে। করার পরে যখন মানে রান্নাটা করতে থাকলাম, প্রথমে আমার হাজব্যান্ড খেয়ে খুব ভালো বলল, তারপরে আত্মীয় স্বজন দুই একজন খেয়ে, তারপরে এভাবে অনেকজন। তারপরে আমার হাজব্যান্ড তখন ওষুধের কোম্পানিতে চাকরি করতো অপশনিনে, তো ওদের সাথে ডাক্তারদের খুবই ভালো রিলেটেড ছিল। তখন ডাক্তারদের তো প্রতি সপ্তাহে মাসে একবার করে ওদেরকে খাওয়াতে হতো, আমি রান্না করতাম। রান্নাটা খুবই মানে প্রশংসা করতো। যেমন নিউরো মেডিসিনের একজন ডাক্তার ছিল, উনি তো বলতো যে ভাবি মেডেল পাবে রান্নায়, মানে এভাবে বলতো, মানে খুবই প্রশংসা করতো। তারপরে আমি ঢাকায় চলে আসলাম ওখান থেকে। কিশোরগঞ্জে আমি ক্যাটারিং সার্ভিস চালু করি। প্রথমে চালু করার পর 2004-05 আমি ভালোই রেসপন্স পেয়েছিলাম কিশোরগঞ্জে। তখন আমি 30-35 হাজার টাকার মতো ইনকাম করতাম কিশোরগঞ্জের এত ছোট শহরের মধ্যে। বিভিন্ন প্রোগ্রামে, জন্মদিনে, কারো বার্থডে, কারো বিয়ে, মানে হলুদের প্রোগ্রাম, এগুলি ক্যাটারিং সার্ভিস দিতাম আমি। বা কারো অফিসের মিটিং হচ্ছে, আমার কাছ থেকে খাবার নেবে, এভাবে আমি ক্যাটারিং সার্ভিস দিলাম। তারপরে আমি আমার ছেলেমেয়ের কারণে ঢাকায় চলে আসলাম, কারণ ছেলেমেয়েকে একটা ভালো জায়গায় পড়াবো, এটা আমার খুব ইচ্ছা ছিল। মেয়ে যেমন আমি ভিকারুননিসা থেকে পাশ করছে, তো মেয়েকে অনেক ভিকারুননিসে ভর্তি করব। 2008 আমি ঢাকায় চলে আসলাম। এসে 1 বছর কোচিং করিয়ে আমি মেয়েকে ভিকারুননিসে দিলাম, ছেলেকে মতিঝিল আইডিয়ালে দিলাম। তারপরে তখন আমার আত্মীয় স্বজন জানতো যে আমি রান্না ভালো পারি, টুকটাক সবাই অর্ডার দিতে থাকলো। তখনও প্রফেশন হিসেবে নিব এটা চিন্তা করিনি, মানে শখের বসে করতাম, যে অনেকে ভালো বলে সেই হিসাবে রান্না করা। তারপরে আমার হাজব্যান্ড তখন চাকরিটা ছেড়ে ঢাকায় চলে আসলো। ও অনেকবার আসতে বলছিল, ঢাকায় চেয়েছিল যে আমাকে ঢাকায় দিন, কিন্তু দেয়নি। পরে ও চাকরিটা ছেড়ে চলে আসলো। তখন একটা ইকোনমিকের সমস্যা কিন্তু হয় হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে। তখন আমি চিন্তা করলাম যে আমার হাজব্যান্ড চাকরি পেতে পেতে আমি কেন এই খাবার সার্ভিসটা চালু করিনি। তখন তো এভাবে মোবাইলের ফেসবুক ছিল না, বা
ইউটিউব ছিল না, তখন আমি এই আত্মীয় স্বজনের মাধ্যমে প্রচার করে আমি ক্যাটারিং সার্ভিস চালু করলাম। এবং আচার আমার প্রথম থেকেই ভালো হতো। তারপর তো মানে আমি আচার বানাইতাম 1.5 মণ 2 মণ শুধু আত্মীয় স্বজনের গিফট করার জন্য। পরে চিন্তা করলাম যে গিফট কেন, আমি তো এটা দিয়েই করতে পারি। পরে আচার সবাইকে দিতাম, এরকম করে নিত। একবার খাওয়ানোর পর স্বাভাবিক একটা খেলে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন দ্বিতীয়বার চাইলে তখন আমি বলতাম যে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে বা কিছু, এভাবে বলে বলে মানে ভালোই আমার মানে ক্যাটারিং সার্ভিসটা চালু হলো। এভাবে করতে থাকলাম, আল্লাহর রহমতে চলতে থাকলো। বিভিন্ন অফিসে, বিভিন্ন মানে বাসায় আমার খাবার রেগুলার বেসিসে যেতে থাকলো। তারপর আমি 2018 সনে পেজ আমার ছেলে তখন ভার্সিটিতে পড়ে, বলে কি আম্মু এখন তো ফেসবুক, তখন কিন্তু আমি ফেসবুক চালাই না, মানে আমার ছিল না, অ্যাকাউন্ট ছিল মানে অত ভালো জানতাম না। বলে কি আম্মু তোমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে দেই। ফেসবুকে অ্যাকাউন্ট করে দিল আর ফুড পান্ডাতে ও এন্ট্রি করাই দিল আমাকে, মানে ফুড পান্ডা মানে লোক আইসা আমার কাছ থেকে সব কিছু নিয়ে ওদের প্যাড ট্যাড দিয়ে গেল। ফুড পান্ডায় আমি তখন খাবার দিতে থাকলাম, মানে ডেলিভারি করতাম ফুড পান্ডায়, কুক অ্যাপসে। তো তখন ফুড পান্ডা এত পপুলারিটি পাইতো যে একটা খাবার অর্ডার হইতে হইতে আর একটা খাবার অর্ডার প্লেস হইতে থাকতো, মানে একটা খাবারের সাথে মানে 4-5 আইটেম থাকতে আসতো, ওইটা রেডি করতে করতে আর একটা খাবার প্লেস হইতে থাকতো। ওদের মাসে মনে হয় 150 আমার খাবারের অর্ডার গেছে, মানে এভাবে হইতে থাকতো। তখন আমি চিন্তা করলাম কেউ একটু একটু কমপ্লেন আসতে থাকলো যে আপনার খাবার পোলাওটা একটু শক্ত রয়েছে, কাবাবটা একটু ভাজা হয়নি, কারণ তাড়াহুড়া করতে গিয়ে, কারণ আমার তো হোমমেড, মানে আমি তো আগে ওভাবে প্রস্তুত করে রাখতাম না। তখন চিন্তা করলাম, ওরা অফার দিল কি যে আপা আপনি একটা ধানমন্ডিতে আর একটা গুলশানে একটা কিচেন করেন, আপনার খাবারের পপুলারিটি তো অনেক ভালো, আপনার তো রেসপন্স অনেক ভালো আসে, তাহলে আপনি ওখান থেকে আমরা খাবার নেব। না ভাই আমি এইটাই চালাতে পারতেছি না। ওই ফুড পান্ডার কাস্টমারই আমাকে বলতো, যে ব্যক্তিগতভাবে বলতো যে আপা আপনার চালটা একটু কাঁচা রয়েছে। তখন আমি ফুড পান্ডা অফ করে দিলাম, যে আমার খাবারের মান আমি কোনোভাবেই নষ্ট করতে দিব না, এত দ্রুত আমি সম্ভব না, আমার যেটা অন্যদিকে আসে। এর ভিতরে এভাবে ফুড পান্ডা 2 বছর কাজ করার ভিতর তো 2020 সালে করোনার সময় 2020 সালে আসলো, উইতে জয়েন করলাম আমি। উইতে জয়েন করার পর আল্লাহর রহমতে এত পপুলারিটি পেলাম থেকে, আমি বলবো যে যেরকমই হোক আমাকে একদম মানে শীর্ষে পৌঁছাতে সাহায্য করছে। ওরা বিভিন্নভাবে ট্রেনিং, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং, রান্নার ট্রেনিং, বিভিন্নভাবে আমাকে ট্রেনিং দিয়ে ওরাই তৈরি করলো আমাকে একটা উদ্যোক্তা। তারপরে আমি এসএমই গ্রুপের সাথে যুক্ত হলাম, এসএমইর সাথে যুক্ত হলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি ট্রেনিং করলাম, এসএমই থেকে খাবারের উপর ওদের একটা ইন্ডাস্ট্রির উপর একটা কোর্স ছিল, সেটা করলাম আমি। মানে এভাবে আমি কখনো ফর্ম ফিল আপ করতাম না, বরঞ্চ ওরাই আমাকে ডাকতো যে আপা আমাদের এই ট্রেনিংটা হচ্ছে আপনি আসেন, আপা আমাদের এই ট্রেনিংটা হচ্ছে আপনি আসেন। আর তো আল্লাহর রহমতে আমার এত পপুলারিটি, থেকে আমার আচার নেদারল্যান্ডে এবং সাউথ আফ্রিকার জন্য সিলেক্ট হলো আমার আচার, এবং ওরাই প্যাকেজিংটা সব করে দিল এত সুন্দর করে। ওরাই মানে 500 কেজি 1000 কেজি আচারের অর্ডার ওরাই এনে দিল, যেটা আমি এর কাছে আসলেই কৃতজ্ঞ, কারণ না থাকলে আমার এতটা পপুলারিটি আসতো না। তারপরে তো আমি নিজেই আমার একটা ফেসবুক পেজ চালু করলাম, ইউটিউব চালু করলাম, এভাবে আস্তে আস্তে পপুলারিটি। এখন তো ওই যে এসবি অফিসে আমার রেগুলার বেসিসে খাবার যায়, আর একটা যে নাবানা কি জানি আছে ওইটা অফিসে খাবার যায়। এছাড়া তো প্রতিদিনই অর্ডার থাকে আমার, মানে আমি সময় পাই না কাকে কখন খাবারটা দিব।